ব্যাংকক দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডের রাজধানী শহর। বড় বড় অট্টালিকা, সুন্দর ছায়াফ্রায় নদী, বিলাসবহুল সব শপিং মল আর দেখবার মতন সুন্দর রাজপ্রাসাদ, মন্দির, এই সমস্ত কিছু নিয়ে তৈরি এই ব্যাংকক। প্রথমবার থাইল্যান্ড ঘুরতে এসে এই রাজধানী শহরকে দেখে মুগ্ধ হয়েছিলাম। তবে এইবার ক্রাবি ফুকেট ঘোরার পর সময় রয়েছে মাত্র হাতে 1.5খানা দিন, আর এই 1.5 দিনেই ঘুরে দেখব আবারও ব্যাংকক শহরকে। ছায়াফ্রায় নদীতে রাতে বিলাসবহুল ক্রুজ সফর থেকে শুরু করে নতুন আরেকটা ড্রোন কেনা, সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে। তাহলে চলুন শুরু করি আমাদের এবারের থাইল্যান্ড ভ্রমণের শেষ পর্ব। গুড মর্নিং ফ্রম থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক। আর আজকেই আমাদের এই থাইল্যান্ড সফরের শেষ ভিডিও বা শেষ দিন বলতে পারেন। লাস্ট কয়েকটা দিন আমরা ফুকেট, ক্রাবি, নানান অংশ ঘুরে বেরিয়েছি, শেষে পৌঁছেছি গতকাল এই রাজধানী শহর ব্যাংককে। আচ্ছা, যদি আমাদের ব্যাংকক ভ্রমণের গল্পগুলো দেখতে চান, উপরে আই লিঙ্কে আমি আগের বারের ভিডিওগুলো দিয়ে দিলাম। আমি নিশ্চিত যদি আপনারা সমস্ত ভিডিওগুলো দেখেন ব্যাংকক ভ্রমণের, তাহলে আপনাদের এই ব্যাংকক ঘুরতে বা কীভাবে, কোথায়, কী, কোন দিন কী দেখবেন তা দেখতে কোনো সমস্যা হবে না। আমাদের এই হোটেলটা একেবারে সুখুমবিত, মানে ব্যাংককের একটা মেন জায়গা সুখুমবিত, সেই জায়গাতে অবস্থান করছে একেবারে মেন রাস্তার উপরে। আর ঠিক ডান দিকে ক্যানেল। অদ্ভুত বিষয়, থাইল্যান্ডে মানে ব্যাংককের মানুষেরা এই সুয়েজ যে ক্যানেল, মানে দেখুন এই যে আমাদের ঠিক এটা আছে হোটেলের ঠিক পিছনেই এই যে জল, এটা হচ্ছে ওদের ব্যাকওয়াটার, বাংলা একদম র ভাষায় বলতে গেলে আমাদের ওখানে যে পচা খাল, ঠিক সেরকম এই পচা খালগুলো। তো এই খালের জলগুলোকে ইউজ করে জানেন, এই পুরো খাল জুড়ে চলে এদের ওয়াটার বাস। যখন রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয় তখন এই ওয়াটার বাসগুলো খুব উপযোগী হয়। এমনকি লোকালসরা কিন্তু এই ওয়াটার বাস ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় মেলে যাতায়াত করে। তাছাড়া এই শহরে রয়েছে মেট্রো রেল, তারপর রয়েছে স্কাই রেল, রয়েছে মোনো রেল। 3 ধরনের রেল কিন্তু আপনারা এখানে পাবেন, যেগুলোতে আপনারা ইজিলি ব্যাংকক শহর ঘুরে ফেলতে পারেন। এছাড়া ট্রান্সপোর্টের জন্য বাস তো রয়েছেই, বোল্ট, গ্র্যাব অ্যাপ রয়েছে। তাছাড়া ওই বাইক টাইক করেও যেতে পারেন অথবা প্রাইভেট গাড়ি করেও ঘুরতে পারেন। আমাদের হাতে সময় রয়েছে অল্পই, তাই সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমি আর রৌনক বেরিয়ে পড়লাম ব্যাংকক শহরকে ঘুরে দেখতে। পায়ে হেঁটেই আমরা এখন যাচ্ছি সুখুমবিত এরিয়ার সব থেকে বড় শপিং মলে। আমাদের হোটেলের এই লোকেশনও কিন্তু একেবারে দুর্দান্ত, শহরের একেবারে প্রাণ কেন্দ্রতে। এদেশের মানুষজন, জনগণ খুব সচেতন ট্রাফিক আইন কানুন নিয়ে। যতটা সুন্দর করে ওরা ড্রাইভিং করে, ঠিক ততটা সুন্দর করে ওরা ট্রাফিক সিগন্যালগুলোকে মানে। রাস্তায় পেরোনোর সময় দেখলেই বুঝতে পারবেন। এবং রাস্তার পাশে যখন ওই থাকে না সিগন্যাল বোর্ড, সেখানে একটা অপশান আছে, দেখুন দামি দামি সব গাড়ি এমনিই ঘুরে বেড়ায়। এমনিই আপনি টেসলা, মার্সিডিজ, BMW, পশ, ফারারি দেখতে পাবেন, ল্যাম্বরগিনি দেখতে পাবেন। আচ্ছা, যেটা বলছিলাম, রাস্তার দুপাশে না, মালয়েশিয়াতে দেখেছিলাম সিগন্যাল যে স্ট্যান্ড থাকে ওখানে একটা বাটন আছে। যদি আপনার ইমিডিয়েট বেরোতে হয়, বাটনটা ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার চেঞ্জ হয়ে যাবে সিগন্যাল, আপনি ইজিলি বেরিয়ে যেতে পারেন। আর এই যে BTS স্টেশন, একের পর একেবারে BTS স্টেশন পাবো। এর নাম হচ্ছে ফলেন চিট। BTS স্টেশন মানে কি? BTS মানে হচ্ছে এখানে ব্যাংকক ট্রানজিট সিস্টেম। গোটা শহরে জালের মতন বিস্তার হয়ে রয়েছে এই রেল লাইনের লাইন। যে কোনো জায়গা আপনি ইজিলি ম্যাপ দেখে কিন্তু চলে যেতে পারেন। এই দেখুন টেসলা যাচ্ছে, টেসলা দেখেছেন, এই BTS ইউজ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বড় বড় সব অট্টালিকা, অফিস, হোটেল, শপিং মল, এমনকি বাড়ি, এই সমস্ত কিছু নিয়ে তৈরি এই ব্যাংককের অন্যতম পশ এলাকা এই সুখুমবিত। ওভারব্রিজ থেকে দুদিকের ভিউটা দেখুন, কত বড় বড় বাড়ি রে ভাই। হোটেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ওনার কোনো শেষ নেই। এবং আরেকটা জিনিস জানেন, এই যে বিল্ডিংটা, হলুদ রঙের বিল্ডিংটা, এটা এই ব্যাংকক শহরের অন্যতম পুরনো 5 স্টার একটা হোটেল, প্রায় 40-45 বছর পুরনো। এখনও কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখুন। আপনাদের নিয়ে আসবো এখানে অ্যাপেলের নিজস্ব স্টোর। কি বড় স্টোর, আগের বারও দেখিয়েছিলাম। বা তার আগে আমরা এখন সেন্ট্রাল ওয়ার্ল্ড কেন এলাম জানেন? এলাম ড্রোন কিনতে। সুন্দরবনে যখন ড্রোনটা হারিয়ে যায় তখন খুব কষ্ট হয়েছিল, খুব। কারণ ওটা আমার কাছে একটা ড্রোন ছিল না, একটা পুরো
ফ্লাইং সৈকত ছিল, কারণ আমি যেখানে যেতে পারতাম না তেজাস সেখানে গিয়ে তা আপনাদের জন্য আমার জন্য ভিডিও তুলে আনতো। তো ঠিক করেছিলাম যে থাইল্যান্ড গেলে একটু সস্তায় পাওয়া যায় এখান থেকে ড্রোনটা নেব। তো দেখা যাক, যাচ্ছি, জানি না, ফিঙ্গার ক্রসড। এক একটা মল এক একটার থেকে বলছে এ আমাকে দেখ, ও বলছে ও আমাকে দেখ। কারণ দেখুন মলের মধ্যে গাড়ির শোরুম আফতার, ঠিক আছে, গাড়ির মধ্যে পাগল করার। শুধু আফতার নয়, আপনাদের আরও একটা ব্র্যান্ড দেখানোর চেষ্টা করছি। এইদিকে রৌনক রেডি দেখুন, আমাদের ওখানকার এরকম কোনো মলে তো আপনি পাবেন না, কিন্তু আপনাকে দেখাচ্ছি দেখুন। হ্যাঁ, এরপরে যে গাড়ির কোম্পানিটা আপনার দেখাচ্ছি, মলের মধ্যে আবার এরকম গাড়ি থাকে ভাই, দেখুন ভাই বসে। এদিকে কী রয়েছে ভাই, আমার মনে হয় না। এবার দেখুন আপনাদের আরও একটা গাড়ির কোম্পানি দেখাচ্ছি, মাসেরাতি। এই দেখুন, ঠিক আছে, তোর কী মনে হয়? ওহো ওয়েট, এখনো তো আরও উপরে উঠিনি। অ্যাস্টন মার্টিন। এইগুলো এক একটা মল না কি গাড়ির শপিং মল কি জানি ভাই। না এখনো থামিনি, আরও উপরে উঠছি, দাঁড়ান, আরও উপরে উঠছি। কোনোদিন ভাবতে পেরেছেন মলের মধ্যে থাকবে রোলস রয়েসের গাড়ি? ভাই জীবনে কোনোদিন চাপতে তো পারবো না এইসব গাড়িতে, একটু দেখিয়ে আসি আপনাদের। আরও দেখাবো, হ্যাঁ ওয়েট করুন, আরও দেখাবো। এই দেখুন রোলস রয়েস, ঠিক আছে, রোলস রয়েসের গাড়ি কোনোদিন ভাবতে পেরেছিস? ওই তো এখানে ভিভো থেকে, রিয়েলমি থেকে, এমআই থেকে, আইফোন থেকে, স্যামসাং থেকে সমস্ত মোবাইল ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর রয়েছে। তবে যেটা দেখলাম মোবাইলের দাম আইফোন 10,000 টাকা মতন কম, তাও আপনাদের নিয়ে যাবো অ্যাপেল স্টোরে, বাট ডিজিআই স্টোরে এবার আমরা যাই। দেখুন বিভিন্ন ড্রোন, আগে ছিল আমার মিনি 3 প্রো, এখানে মিনি 3 প্রোটা কোথাও নেই। ডিজিআই মিনি 4 প্রোয়ের দামটা একটু দেখাই আপনাদের। আমি এইটা নিচ্ছি, প্রোর আমার এক্সট্রা ব্যাটারি চার্জার সব রয়েছে, তাই আমি বেস মডেলটাই নিলাম। এটার দাম হচ্ছে 25,690 থাই বাট, মানে অ্যারাউন্ড 62-63 ইন্ডিয়ান রুপি মতন। এছাড়া বিভিন্ন দেখুন অ্যাভাটার 2। ড্রোনের দাম কি সত্যি ইন্ডিয়ার থেকে কম? একদমই কম। কারণ আমাদের দেশে তো এই ডিরেক্ট ডিজিআইয়ের জিনিস ঢোকে না ক্যামেরাগুলিতে। আমি ডিজিআই মিনি 4 প্রো এই জিনিসটা দেখে এসেছিলাম প্রায় 80,000 টাকার মতন, প্রায় 20,000 টাকা কম। আর ফ্লাইমোর কিট নিলে প্রায় 1 লাখ টাকা, ওটা প্রায় 20,000 টাকা মতো কম পড়ছে এখানে। তো 20,000 টাকা কম না, যদি আপনি থাইল্যান্ড ঘুরতে আসেন নিতেই পারেন। এয়ার 3S দাম দেখুন 34,900 ভাগ। দেশে যে কবে এরকম একটা স্টোর হবে, আমাদের জন্য তো একেবারে স্বর্গরাজ্য। এখানে দেখুন অসমো পকেট 3, এটা একটা দারুণ ক্যামেরা, ব্লগারদের জন্য, ব্লগ করার জন্য খুব ভালো ক্যামেরাটা, অনেকে ইউজ করেন। এখানে কিন্তু দাম বেশ খানিকটা কম। এই দেখুন কি সুন্দর কোয়ালিটি, দারুণ। এখানে দাম হচ্ছে অসমো পকেট 3 এর 17,900 ভাট। নতুন বউ যেমন বিয়ে করে ঘরে আসে, ঠিক সেরকম আনবক্সিং করা হচ্ছে আর কি। Have the DJI application? No, we don't have. তুই তোর ফোনে ভিডিওটা করে। আচ্ছা, এই যে কাগজটা ওনারা দেবেন, এই কাগজটা কিন্তু আপনার ভ্যাট রিফান্ডের কাগজ। এটা জাস্ট আপনাকে এয়ারপোর্টে গিয়ে শো করতে হবে ভ্যাট রিফান্ড কাউন্টারে। আপনি 1280 ভাট, আমার এই যে 25,000 থাই বাটের মধ্যে যেহেতু কেনা হয়েছে, তো 1280 ভাট আমি ওখান থেকে ক্যাশে ভ্যাট রিফান্ড পাবো। অনলাইনে যদি আপনি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে তার জন্য মিনিমাম 3,000 ভাট হওয়া দরকার। নতুন গার্লফ্রেন্ড রেডি হয়ে গেছে, এবার তার প্রসেসিং চলছে। এবার মিনি 4 প্রো এর প্রথমবার ওড়ার পালা। Okay, for take off, start the propeller. Slide down, yeah. Like this. Can I fly? Yes. Oh, you already have the Mini 3 Pro, yeah. Just slowly pass it. It's more safe when you use the tracking and in the CPS. Yeah. Okay. But where's the drone location? It's not area. Yeah. Shopping done.
শপিং ডান করে এবার হোটেল যাওয়ার পালা। থ্যাংক ইউ আপনাদের সকলকে যারা আমার পাশে ছিলেন সেই সময়, দুঃখের সময়, কারণ সেই সময়টা খুব কঠিন একটা সময় গেছিলো আমার উপর দিয়ে। কারণ নিজের একটু একটু করে জমানো টাকা দিয়ে শখের জিনিসগুলো হারালে, কেনার পর মানে নিজের দোষে হারালে সেই জিনিসটা খুব গায়ে লাগে আর কি। তো আপাতত আমরা এখন হোটেল চাই। এদের এক একটা ফ্লোর না এক একটা ধরনের, কোনো ফ্লোর শুধুমাত্র জামা কাপড়ের জন্য, যেমন 4th ফ্লোরটা দেখতে শুধুমাত্র ইলেকট্রনিক গ্যাজেটস এই সমস্ত কিছুর জন্য। তো সেখানেই আইটি সিটি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডে, যেমন ধরুন আমাদের রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, এরা বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। তাছাড়া অফিসিয়াল স্টোরও রয়েছে, মানে ধরুন DJI, স্যামসাং, iDestiny এই সমস্ত কিছুই রয়েছে। হ্যাভক। ড্রোন কিনেই ক্যাবে করে আমরা চলে আসি হোটেলে। তারপর একটু রেস্ট নিয়ে বিকালে আমাদের হোটেলের নিচে চলে আসে পিকআপ কার। এই গাড়ি করেই এখন আমরা যাচ্ছি ব্যাংককের সব থেকে সুন্দর বিলাসবহুল ক্রুজ চাপতে। গতবারই আপনাদের ব্যাংকক ভ্রমণে দেখিয়েছিলাম ব্যাংককের সব থেকে বড় নদী ছায়াফ্রা নদীতে রাতের বিলাসবহুল ক্রুজে কি রকম আনন্দ ফুর্তি করেছিলাম। সেই মজায় আরও একবার নিতে চলেছি এইবার আমরা দুই বন্ধু। তবে এইবার আর গতবারের মতন আইকনসিয়ামে নয়, যাচ্ছি টার্মিনাল 21-এ। সেখানেই বুকিং দেখিয়ে পেয়ে গেলাম হাতে টিকিট। আমাদের এবারের থাইল্যান্ড ভ্রমণের সহযোগী ট্রাভেল পার্টনার ডিসকভার থাইল্যান্ড। তাদের সাথেই এই গোটা দেশ ঘুরে দেখছি সুন্দর করে, আর তাদের যোগাযোগের তথ্য দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। এই আমরা পৌঁছে গেলাম টার্মিনাল 21 মলে। পাটায়াতে টার্মিনাল 21 মলটা পুরোটা একটা বিমানবন্দরের ধাঁচে। এখানে আবার খানিক সেরকমই ধাঁচ দেখতে পাচ্ছি, মানে টার্মিনাল 21 মলগুলো খানিক এই ধাঁচেই তৈরি হয়, খুব সুন্দর। আগেরবার চেপেছিলাম আইকনসিয়ামের সামনে থেকে, এবার সেটা ট্রান্সফার হয়ে গিয়েছে এখন টার্মিনাল 21-এর সামনে। কিন্তু অবশ্যই আইকনসিয়ামটাও ঘুরে আসবেন। থাইল্যান্ডের আপনি যে কোনো শহরে যান, এত সুন্দর বড় বড় সব অনেকগুলো, একটা এরকম নয় যে এই একটাই মল, এর থেকেও বড় বড় মল আছে প্রত্যেক শহরে। ম্যাগনেট, এখান থেকে ম্যাগনেট কিনিস না ভাই, আমাদের ম্যাগনেট হারিয়ে যাবে। এই ব্যাংকক শহরের প্রত্যেকটা শপিং মল দুর্দান্ত সুন্দর। প্রায় ঘন্টা দেড়েক মতন আমরা ঘুরে বেড়ালাম এই টার্মিনাল 21 মলের বিভিন্ন অংশে। এই চলে এলাম বাইরে, আর হাতে চলে এসেছে আমাদের টিকিট। এই হচ্ছে আমাদের ক্রুজের টিকিট, পেয়ে গেলাম এখানে আসতেই। আগের বারে আইকনসিয়াম, মানে আইকনসিয়াম ঠিক ওই দিকটাতে, আর এটা অনেকটা তুলনায় অনেকটাই ছোট বাট সুন্দর, একেবারে ছায়াফ্রা নদীর উপরেই। এই সেই ছায়াফ্রা নদী, বেশ সুন্দর। ওই দিকটায় মনে হয় রাজার প্যালেস, দারুণ। প্রথমবারের ব্যাংকক আসার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে। ফ্লোরে ওয়াশরুমের থিম এক এক রকমের। এখানে থিমটা দেখেছেন কি সুন্দর, পুরো চারিদিকে ফুল টুল দিয়ে সাজানো। ওয়াও, কি দুর্দান্ত রে ভাই। এদিকটা হচ্ছে ওয়াশরুম, বুঝতে পেরেছেন? এক একটা ফ্লোরে ওয়াশরুম। নিচের ফ্লোরে গেছিলাম, সেখানে পুরো হচ্ছে জাহাজের থিমে ওয়াশরুম। এখানে পুরো ফ্লাওয়ার টাওয়ার দিয়ে সুন্দর করেছে। এটা এই 3rd ফ্লোরের ওয়াশরুম, মানে ভাই আলাদাই জগতে থাকে এরা। আগের ওয়াশরুমটা কি দেখালাম, ফুলের থিমে, তো 3rd ফ্লোরে। এবার 2nd ফ্লোরের ওয়াশরুমটা দেখুন, ঘোড়া দৌড়, সেই ঘোড়া দৌড়ের থিমে পুরো ওয়াশরুমটা। ও বাপ রে বাপ, এটা ওয়াশরুম ভাই, এরকম একটা ওয়াশরুম হতে পারে কোনোদিন ভাবতে পেরেছি আমরা ভারতে থেকে, যেটা ঘোড়া দৌড়ের থিমে, একটা জাহাজের থিমে ওয়াশরুম, তবে এত পরিষ্কার পরিচ্ছন্ন। ছেড়ে দেয় ভাই, বেশিক্ষণ ভিডিও করলে মার খেয়ে যাবে ওয়াশরুমে। একটা ওয়াশরুম, হ্যাঁ। এখন প্রায় 7:15-20, একের পর এক আমাদের অ্যাকচুয়ালি এখানে রিপোর্টিং টাইম সন্ধ্যে 7:30। আর এখানে আমি দেখাই ঠিক ক্যামেরার অপোজিটে একের পর এক যে ছায়াফ্রা প্রিন্সেস যে ক্রুজগুলো, ছায়াফ্রা প্রিন্সেস 2, 4, 6, 8 নানান ক্রুজ রয়েছে। তো সেগুলোর জন্য কিন্তু প্রচুর মানুষ অলরেডি যারা লাইন দেওয়ার কথা লাইন দিয়ে দিয়েছেন। জায়গাটা অবস্থা দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি, 7:30 গিয়ে লাইন দেবো ওখানে। তারপরে আমাদের ছায়াফ্রা প্রিন্সেস 4, আগের বারে কত ছিলাম, 5-এ বোধহয়, 5-এ না 3-তে গেছিলাম আগের বারে। একই ধরনের ক্রুজ, যে কোনো একটাতে আমাদের সিট হচ্ছে লোয়ারে, যে কোনো একটাতে পাওয়া সব মানে সমস্ত ক্রুজগুলোর সার্ভিসও একই আর ক্লাসও একই। শুধু ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান খানা থাকবে কিনা সেইটা একটু দেখে নেবেন আপনার প্যাকেজে।
এই যে এই হচ্ছে টিকিট, টিকিটে আপনার ক্রুজ নাম্বার, টাইমিং, সিট নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে। আপার না লোপার, এই আপার না লোয়ার সেটাও লেখা থাকবে, সমস্ত কিছু। তো এই টিকিটটা এখানে দেখাতে হবে। আর ওই যে আমাদের প্রিন্সেস 4 দাঁড়িয়ে রয়েছে ওখানে, সুন্দর দেখতে না? চলুন আরও একবার দ্বিতীয়বারের মতন নিয়ে যাই ছায়াফ্রা নদীতে ডিনার ক্রুজে। আচ্ছা, এই কিন্তু আমরা বসে বললাম আমাদের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে 24LLL। ব্যাপারটা হচ্ছে এখানে লাইভ মিউজিক চলছে ওই জায়গায়। এখানে পুরো খাবার সাজানো রয়েছে, আর সঙ্গে প্রত্যেকের টেবিলে একটা করে জল এবং সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক সেটাও রয়েছে। সুন্দর। আচ্ছা, এখন লোকজন উঠছে, উঠুক, একটুখানি সময় নিয়ে আপনাদের পুরো ক্রুজটা ঘুরে দেখায়। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর। ভিড় হয়ে যাওয়ার আগে আপনাদের খাওয়ার জায়গাটা কি কি খাবার হচ্ছে দেখায়। ইন্ডিয়ান ভেজ, ইন্ডিয়ান নন ভেজ দু রকমই রয়েছে। এখান থেকে শুরু, এখান থেকে শুরু, পাস্তা থেকে শুরু করে এটা হচ্ছে ফিশ কারি, এবং এটা বিভিন্ন রকমের স্টার্টার্স আইটেমও এখানে রয়েছে। এইদিকে ও ভাই, কতদিন পর তন্দুরি চিকেন দেখলাম, ওটা কেমন লালায়িত হয়ে গেছে। এদিকে বিরিয়ানি রয়েছে, আর এইদিকে এটা ননভেজ সেকশন, ওই দিকটা পুরোটা, আর এই দিক থেকে হচ্ছে আপনার পুরোটা ভেজ সেকশন। আলু ভাজা, বিভিন্ন রকমের ভেজিটেরিয়ান খাবার এই দিকটায় রয়েছে। নান থেকে শুরু করে বিভিন্ন রকমের সালাড, পটেটো সালাড, বিভিন্ন রকমের স্যালাড রয়েছে। আর এই দিকে রয়েছে ডাল, রয়েছে পোলাও, তার সঙ্গে রয়েছে রাইস, সমস্ত কিছু আয়োজন কিন্তু একেবারে দুর্দান্ত। এই দেখুন, আর সমস্ত খাবার একেবারে গরম গরম। সময় হতেই ছেড়ে দিল আমাদের এই বিলাসবহুল ক্রুজ ব্যাংককের সব থেকে বড় নদী ছায়াফ্রাতে। আর জলপথে দুধারে এখন রাতের ব্যাংকক শহর। কখনো বড় বড় সব অট্টালিকা, তো কখনো আবার বড় বড় সব শপিং মল দেখছি আমরা দুদিকে। আর ক্রুজের ভেতর তখন সকলে ব্যস্ত রাতের ডিনার সারতে, তার সঙ্গে হচ্ছে লাইভ মিউজিক। সবকিছু মিলিয়ে এক উপভোগ্য রাত কাটাতে পারেন এই বিলাসবহুল ক্রুজে। দারুণ কোয়ালিটির খাবার। যেটা মনে হয়, যতবার মনে হয় ততবার খান। খাবার ওদিকে শেষ হবে না, আপনার খাওয়া যেন না থামে। নিয়ে এসছি পাস্তা, বিভিন্ন রকমের স্টার্টার্স আইটেম, আর পুরো এই পর্যন্ত খেয়ে যেতে হবে। তো রৌনক, এখানে এখন হিন্দি গান বাজনা চলছে, তবে একটা কথা বলি, এই যিনি গান গাইছেন তার গলায় সুর আর রৌনকের জীবনে প্রেম, এই দুটোই একই রকম, কোনো কিছুই নেই অস্তিত্ব। আর এসবেরই মাঝে আমাদের যাত্রাপথের এখন বাম দিকে দেখছি ওই যে দূরে ব্যাংকক সহ থাইল্যান্ডের সব থেকে বড় এবং লাক্সারিয়াস শপিং মল আইকন সিয়াম, যা প্রথমবার দেখার পর আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর এই যে এরপর আমি আর রৌনক খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে আসি আপার ডেকে। লোয়ার ডেক এসি হলেও আপার ডেক কিন্তু নন এসি, কিন্তু এখান থেকে আপনি মুক্ত হাওয়ায় উপভোগ করতে পারবেন এই রাতের ব্যাংকক শহরকে। খাওয়া দাওয়ার পর্ব শেষে চলে এসেছি একেবারে আপার দিকে একেবারে ক্রুজের সামনের অংশে। আর আমার দুদিকে যা দেখছেন, সামনে যা দেখছেন, সবটা এই বিলাসবহুল ব্যাংকক শহরের রাতের রূপ। বিলাসবহুল ক্রুজে চেপে ছায়াফ্রা নদীতে ভেসে ভেসে আমরা এখন এনজয় করছি সেই রাতের ব্যাংকক শহরকে। একটু পরে আপনাদের পথের ডান দিকে দেখাবো ওয়াট আরুন, যেটা কিনা এই ব্যাংকক শহরের অন্যতম প্রধান মন্দির। একটু আগেই পেরোলাম বিখ্যাত এবং ব্যাংককের সব থেকে বড় আইকন সিয়াম শপিং মল, যা কিনা এক সময়কার এশিয়ার সব থেকে বড় শপিং মলের অন্যতম ছিল। এখনো কিন্তু সেই তকমা ধরে রেখেছে সেই মল। দুর্দান্ত এই অভিজ্ঞতা। রাতে খাওয়া দাওয়া করুন, আনন্দ উপভোগ করুন, পানীয় খান, তার সঙ্গে এনজয় করুন, ছবি তুলুন, আর সঙ্গে ঘুরে বেরুন এবং দেখুন রাতের দারুণ সুন্দর রঙিন ব্যাংকক শহরকে। नमस्ते, say hi. Say hi, namaste.
Last name. What's your name? What's your name? Pani Puri. Sorry? Pani Puri. Your name Pani Puri? Yes, spicy Pani Puri. Yeah. No. I'm from India, Mumbai. Good one. এখানে খাওয়া দাওয়ার পর নাচের মাহলটা দেখুন, হ্যাঁ, উপরে একরকম হচ্ছে, নিচে আরেক রকম হচ্ছে। যে ফ্লোরেই বসুন সব কিছু মজা ভরপুর। আপনি নিচে বসলে উপরে যেতে পারবেন, উপরে বসলে নিচেও আসতে পারবেন। বন্ধু বান্ধব থাকলে নাচানাচি করুন। জলপথের বাম দিকে এখন ব্যাংককের বিখ্যাত মন্দির ওয়াট আরুন। দেখুন রাতের বেলা এই আলোতে কি দারুণ লাগছে। আর একটু এগোতেই ওই যে দূরে ডান দিকে দেখা যায় ব্যাংককের রাজার প্যালেস। এই সব কিছুই আপনারা ব্যাংকক শহরের ঘোরাঘুরিতে দেখে নিতে পারেন। তবে এই রাতকে আরও স্মরণীয় করে রাখতে একদল এখন মেতেছে নাচে গানে। তবে আজই আমাদের এই ব্যাংকক সহ থাইল্যান্ডের শেষ রাত। শেষ কটা দিন দারুণ কিছু উপহার এবং স্মৃতি নিয়ে ফিরছি আবার উদ্দেশ্যে। থাইল্যান্ড সত্যি অনবদ্য। নাইট লাইফ থেকেও অনেক বেশি কিছু পাবেন এই থাইল্যান্ড ঘুরতে এলে। সেই রাতে ক্রুজ সফর শেষ করে গাড়ি করে আবার আমরা ফিরে আসি হোটেলে। আর পরদিন সকাল সকাল ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে বেরিয়ে পড়ি আমরা দুই বন্ধু একটু ঘুরে দেখতে এই শহরকে। এই যে ব্যাংকক শহরের প্রধান পরিবহন মাধ্যম এমআরটি। এই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পেচাবুড়ি এমআরটি স্টেশন। এবার এই পেচাবুড়ির মেট্রো মানে এমআরটি স্টেশন থেকে আমাদের যেতে হবে হচ্ছে সানাম চাই। মানে আপনারা যদি গ্র্যান্ড প্যালেস মানে রাজার বাড়ি, ওয়াট আরুন এগুলো ঘুরতে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে সানাম চাই এমআরটি স্টেশনে। যদি এমআরটি করে আসেন, আপনাদের দেখাবো এবার এখানকার এমআরটি কীরকম সার্ভিস দেয়, মানে মেট্রো রেল। অনেকটা দূরত্ব কিন্তু এই কী নাম পেচাবুড়ি থেকে। থ্যাংক ইউ। সানাম চাই। তো এখানে আমরা টিকিট কাটলাম। টিকিট নিলে হচ্ছে 40 ভাট করে, 80 ভাট টোটাল পড়লো। ওই মানে বোল্ট বলুন গ্র্যাব বলুন তাতে করে গেলে খরচাটা অনেক বেশি। ওই মেট্রোটা ঠিক উল্টো দিকে যাচ্ছে, আমরা যাব এই দিকে সানাম চাই। ভাই সানাম চাই এই দেখুন, এই হচ্ছে এখানকার মেট্রো স্টেশন। ফাঁকা টাকা সব রয়েছে, একদিন কিন্তু খুব সুন্দর। সিট পাইনি, আমার জন্য সেই অফিস টাইমে শোভাবাজার বা শ্যামবাজারের দিকে যাচ্ছি, ওরকম ভিড়। দেখো এখানে না কেউ কথা বলে না, জানেন তো, খুব কম কথা বলে সবাই নিজের নতুন ফোন কানে গুঁজে, হেডফোন কানে গুঁজে ফোন ঘাটে। আমাদের ওখানে কি মেট্রোয় উঠলে কী ভাই কেমন আছিস ভাই দেখা হলে বলে, যে যার মতন গল্প করে, সেখানে সবাই চুপচাপ। সেটা আমিও আস্তে আস্তে কথা বলছি। মিনিট 15 মতন মেট্রো চেপে পৌঁছে গেলাম আমরা সানাম চাই মেট্রো স্টেশনে। দেখুন এই স্টেশনটা একেবারে রাজার প্রাসাদের মতন রাজকীয়ভাবে তৈরি। আর স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনি পৌঁছে যাবেন ব্যাংককের এক আলাদা জগতে। এই জায়গাটা একেবারে ঐতিহ্যে মোড়া, রয়েছে বড় বড় সব প্রাসাদ মন্দির। এই যখনই আপনি সানাম চাই মেট্রো স্টেশনের বাইরে আসবেন একটা আলাদাই ফিল পাবেন। এই জায়গাটা পুরো রাজকীয়। আর একটু আগে এগোই আর একটু বুঝতে পারবেন। আর এই যে আমার বাঁদিকে এখন এটা হচ্ছে সানাম, এটা কোনো একটা মিউজিয়াম, সিয়াম মিউজিয়াম, এটাও আসতে পারেন। বাট আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড প্যালেসের দিকে, ওটা হয়ে ওয়াটফো দেখবো। এই দুটো দেখে ছায়াফ্রা রিভারটা একটু আপনাদের দেখাবো। আর আকাশে দেখুন মেঘ করে এসছে। এছাড়া ওয়াট আরুন দেখতে পারেন, ওয়াট ফ্রায়া দেখতে পারেন। ওয়াট ফ্রায়াটাও কিন্তু খুব সুন্দর, আগেবারে গিয়েছিলাম আমরা সবগুলোই। একটু সিঁড়ির উপর দিয়ে উঠে একটু উপরে উঠতে হয়, সেখান দিয়ে সুন্দর ব্যাংকক শহরের একটা ভিউ পাওয়া যায়। আচ্ছা এছাড়া চায়না টাউন যেতে পারেন সন্ধ্যাবেলা, নানা প্লাজা যেতে পারেন যারা নাইট লাইফ চাইছেন। এছাড়া যারা রাতের জীবন দেখতে চাইছেন তারা খাওসান রোডেও যেতে পারেন। এটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, একেবারে ঘন কালো মেঘে লুটিয়ে এসছে পুরো আকাশটা, যখন তখন বৃষ্টি নামবে। আর এই বিশাল এলাকা জুড়ে কিন্তু রাজার প্যালেস, গ্র্যান্ড প্যালেস। অতি অবশ্যই প্রথমবার ব্যাংকক এলে এগুলো দেখবেন। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব সুন্দর, মানে এইটা হচ্ছে পুরনো পার্ট ব্যাংককের বলতে পারি। এখানে রাজার প্যালেস ট্যালেসটা অনেকটা ঐতিহ্যশালী আর কি। সেদিন সারা বেলা আমরা ঘুরে দেখেছিলাম এই জায়গা। আর তারপর সন্ধে হতেই ব্যাগপত্র নিয়ে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। স্থানীয় সময় এখন সন্ধ্যে 7টা। অল ডান।
সে হাই। স্থানীয় সময় সন্ধ্যে 7টা আর আমাদের গাড়ি চলে এলো এয়ারপোর্টে ছাড়ার জন্য, মানে ভবলীলা এবার সাঙ্গ করার সময় হাজির, দ্বিতীয়বারের মতন থাইল্যান্ডকে বিদায় জানানোর সময় হাজির। চলুন উঠে পড়ি, যাওয়া যাক জন মুয়ং এয়ারপোর্ট। এই আমরা নেমে পড়লাম জিএমকে এয়ারপোর্টে। জিএমকেতে এই আগের বার আমরা এসেছিলাম, আগের বার আমরা গিয়েও ছিলাম। এখন আমাদের এয়ারপোর্টের প্রথম কাজ হচ্ছে ভ্যাট রিফান্ড যে কাউন্টার, ভ্যাট রিফান্ড কাউন্টারে আমাদের যাওয়া। চলুন দেখি কি প্রসেস রয়েছে, তারপর আপনাদের জানাচ্ছি আপনারা কীভাবে ভ্যাট রিফান্ড করতে পারেন। চলুন। আচ্ছা, আপাতত যে প্রসেসটা দেখলাম হলো আমাদের সাথে, সেটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন ডিএমকে এয়ারপোর্ট হলে। 1 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে এই অংশে একটা ভ্যাট রিফান্ড ইন্সপেকশন কাউন্টার রয়েছে। ওখানে গিয়ে আপনার প্রোডাক্ট, আপনার যার নামে বিল হয়েছে সেই বিলটা, আর যার নামে বিল হয়েছে তার পাসপোর্টটা, এই 3টে জিনিস দেখাতে হলো। তারপর স্ট্যাম্প মেরে দিল, আমাদের যেতে হবে এখন ইমিগ্রেশনে। ইমিগ্রেশন হলে তারপর একটা কাউন্টার রয়েছে যেখান থেকে আপনাকে যে অ্যামাউন্ট আপনার ভ্যাট রিফান্ড, সেই ভ্যাট আপনি ওখান থেকে ইন হ্যান্ড ক্যাশ পাবেন। আপাতত আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশনের জন্য। অল ডান, ইমিগ্রেশন ডান, আমাদের ভ্যাট রিফান্ড ডান, সমস্ত কিছু ডান। আমরা এখন টাইম রয়েছে অনেকটা, জন্য ডিউটি ফ্রিটা ঘুরছি, বাড়ির জন্য চকলেট নিচ্ছি। বাট এই যে জায়গাটা, এই জায়গাটা শুধুমাত্র বড়দের পানীয়র জন্য বিখ্যাত। কেন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন চারিদিকটা দেখুন, যা দেখছেন সমস্ত হচ্ছে বড়দের পানীয়। কিন্তু যেই জন্য ভিডিওটা করছি তার কারণটা হচ্ছে আপনারা আজ পর্যন্ত কত দামি মদ দেখেছেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। আজকে আপনাকে দেখাবো আপনার স্যালারি 1 বছরে যা নয় তার বেশি দামি একটা মদ, একটা না 2-3টে মদ দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এ হচ্ছে ভ্যালেন্টাইনের। কত দাম জানেন? 4,55,000 ভাট। এটাকে যদি 2.6 দিয়ে গুণ করি ইন্ডিয়ান রুপিসে হয় প্রায় 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার একটা মদের বোতল। ভাই এটা কি মদের বোতল ভাই, কি দিয়ে তৈরি সেই মদটা আমি জানতে চাই। তার পাশে দেখুন মাটেল, 1,63,200 ভাট, মানে প্রায় 4,83,000, 5 লাখ টাকার একটা মদের বোতল। এই মদের বোতলটার দাম 5 লাখ টাকা, এটার দাম প্রায় 4.5 লাখ টাকা। আরও সব বিভিন্ন দামি দামি সব আছে। বাট এগুলো কি, কেন এত দাম কেন ভাই, সেটা আমি বুঝি না। দেখুন বিভিন্ন সব রেঞ্জের সব আছে আর কি। যারা ডিউটি ফ্রিতে প্রচুর মানুষ এসেছেন কেনাকাটি করতে এই সমস্ত জিনিস। আমরা চকলেট কিনছি এখন, তারপর আপনাদের বাইরে বেরিয়ে বলছি কীভাবে ভ্যাট রিফান্ড। এই আমরা অপেক্ষা করছি আমাদের নির্দিষ্ট দেওয়া গেট নাম্বারের সামনে, মানে 23 নম্বর গেটের সামনে। আচ্ছা, ভ্যাট রিফান্ডের প্রসেসটা একটু বলে দিই। ভ্যাট রিফান্ড তো আমরা ওই ইমিগ্রেশন করিয়ে ঠিক ইমিগ্রেশন কাউন্টার থেকে একটুখানি এগোলেই বাঁদিকে রয়েছে ভ্যাট রিফান্ড কাউন্টার। সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনার ওই স্ট্যাম্প দেওয়া বিলটা দেখাবেন এবং আপনার যার নামে বিলটা আছে তার পাসপোর্টটা দেবেন। অটোমেটিকলি ওরা পুরো প্রসেস করে আপনাকে জাস্ট টাকাটা যে অ্যামাউন্টটা হয় আপনার ভ্যাট রিফান্ডে সেটা আপনি বলে দেবে আগে থেকে, আপনি জানবেনই, সেটা আপনাকে দিয়ে দেবে মানে ইন ক্যাশ। ঠিক আছে, খুব ইজি, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই যে ভ্যাট রিফান্ড কী না কী হবে। প্রচুর মানুষ করেছেন, থাইল্যান্ডে আসছেন যখন দেখলাম প্রচুর মানুষ এখান থেকে শপিং টপিং করে নিয়ে যাচ্ছে, কারণ অনেক জিনিস তো এখানে তুলনায় একটু সস্তা, সেসব জিনিস করে নিয়ে যাচ্ছে। যদি ঘুরতে আসেন নিয়ে যেতে পারেন, তবে ব্যাগ কিন্তু দেখবেন কত ওয়েটের হচ্ছে। যদি আমাদের মতন বিমান থাকে, এই সমস্ত থাইল্যান্ড এয়ার বা থাই এয়ার এশিয়া এগুলোতে না কেবিন ব্যাগেজ শুধুমাত্র অ্যালাউ 7 কিলো। যদি চেক ইন ব্যাগেজ নেন তাহলে কিন্তু এক্সট্রা পে করতে হবে, সেটা যেমন মাথায় থাকে। যেমন আমরা আসার সময় তাই হয়েছিল, যাওয়ার সময় তাই। আমাদের এই দুটো ব্যাগ রয়েছে, আমরা বিশেষ শপিং টপিং কিছু না। ভ্যাট রিফান্ড একটা জিনিস যেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডে যদি পেমেন্ট করিস, ঠিক আছে, 3,000 ভাটের ওপর হলে সেটা ক্রেডিট কার্ডে পেমেন্ট হবে, কিন্তু 3,000 ভাটের নিচে যদি হয় তাহলে আপনাকে ক্যাশ দেবে। তো এই ইস্যু, আপাতত আমরা বসে আছি, এখন দেরি আছে অনেকটাই এখনও। ব্যাস, এই পর্যন্তই ছিল আমাদের এবারের থাইল্যান্ড ঘোরার গল্প। এরপর সেদিন রাতের বিমানে চেপে পৌঁছে যায় কলকাতা শহরে। কেমন লাগলো আমাদের গোটাই থাইল্যান্ড ভ্রমণ অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের গল্পে এক নতুন জায়গা থেকে।